প্রিয়তা ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ করে না। ওর ইচ্ছে করছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা বললে কেমন দেখায়, তাই বলেনি কিছু। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সালেহা বেগম এটা নিচ থেকে বলল। প্রিয়তা খাবার টেবিলে বসা সবার দিকে একবার আর চোখে তাকিয়ে উপরে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তিনি সেদিকে তাকিয়ে আছে। সত্যি প্রিয়তাকে দেখতে অসম্ভব সুন্দর। গায়ের রংটা বেশি সাদা নয়, তবে যে কেউ দেখে এক দেখায় পছন্দ করবে। এই 17 বছর বয়সে যে মেয়ে এতটা সুন্দর, সেই মেয়ে একজন প্রাপ্তবয়স্ক নারী হলে কেমন লাগবে। তিন্নি কবিরের দিকে তাকায়। কবির এক মনে খাবার খেয়ে যাচ্ছে। কবিরের পাশেই তিন্নি দাঁড়িয়ে আছে। কবির ওকে সব বলেছে। তিন্নির কষ্ট হয়নি, বরং খুশি হয়েছে যে কবির তাকে সব সত্যি বলেছে, ঠকাতে চায়নি। একটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি, আর কবির সেটাই রক্ষার্থেই তার সব অতীত বলে দিয়েছে, যাতে করে পরবর্তীতে তিন্নি এসব জানলে ওর কখনো খারাপ না লাগে, মনে যেন না হয় কবির তাকে ঠকিয়েছে, যে অন্য কাউকে মনে রেখে ওকে ভালোবাসার অভিনয় করেছে, মনের বিরুদ্ধে সংসার করেছে। যদিও এখন কবিরের মনে তেমন কিছুই নেই, আর এমনিতেও ওইসবের কোনো ভিত্তিই নেই, তবুও মনটা তো একবার সেই নিষিদ্ধ জিনিসটা বড্ড নিজের করে পাওয়ার জন্য উতলা ছিল। এটা কবিরকে এখন কেমন বুকের মাঝে যন্ত্রণা দেয়। খাবার শেষে তিন্নি কবিরকে নিয়ে সারা রুমে চলে যায়। আর সারা মাইশার সাথে থাকবে আজ। গেস্ট রুমে কালাম খান আর রাহান থাকবে। তিন্নি রুমে এসে বিছানা গুছিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নিজেকে একবার দেখে নিল। তিন্নি সেদিকেই তাকিয়ে রইল। কবির রাহাতের একটা গাঢ় সবুজ রঙের গেঞ্জি পরে আছে, আর পরনে সেই সকালের বাড়ি থেকে পরে আসা কালো প্যান্ট। কবির চুলগুলো হাত দিয়ে আঁচড়ে নিতে নিতে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? আপনি বাহিরে ছিলেন, ঘুম আসছিল না। এখন আসবে? একদম, কোনো ভুল নেই। তিন্নি আনমনেই বলে ওঠে। কবির আর চোখে সেদিকে তাকিয়ে হাসলো। বড্ড ভালোবাসে মেয়েটা তাকে, কোনো সন্দেহ নেই এতে। কবির নিজেও বাসে, কিন্তু কতটা? যতটা হলে প্রথম অনুভূতি ভুলে থাকা সম্ভব। পুরনো সব ভুলে নতুন করে ভালোবাসতে মন চায়, সুন্দর একটা জীবন চায়, ভালোবেসে সংসার করা যায়। আচ্ছা, সংসারটা কি হচ্ছে তাদের মাঝে, নাকি শুধুই তার প্রথম অনুভূতি ভুলে থাকতে? আচ্ছা, এটা নিয়ে তিন্নির কি খারাপ লাগে? অবশ্যই লাগে। বিয়ের 3 মাসেও যদি স্বামী ভালোবাসা না পায়, তবে শুধু খারাপ কেন? মেয়ে নিশ্চয়ই কষ্টও পাচ্ছে। আর দিবে না, আর 2 মাসই তো, তারপর অনেক ভালোবাসা দিবে, গুছিয়ে সংসারও করবে। কবির এক দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়েছে। সেদিন সকালে যখন ঘুম থেকে ওঠার পর কবিরের রুমে নিজেকে আবিষ্কার করে, তখন ভীষণ অবাক হয়েছে তিন্নি। সাথে ভেবেছে ঘুমের ঘোরে হয়তো এসে পড়েছে। কিন্তু কবির যখন বলেছিল সে নিজে এনেছে আর আজ থেকে এ রুমেই থাকবে, তখন তিনি আরও অবাক হয়েছে। কারণ এর আগে কবির প্রিয়তাকে নিয়ে তার মনের ভেতর এক সময় তৈরি হওয়া অনুভূতিগুলো বলেছিল। তিন্নির ভাবনার মাঝে কবির এসে তিন্নিকে ঝট করে কোলে তুলে নেয়। তিন্নি আকস্মিক ঘটনায় চমকে উঠে তড়িঘড়ি করে কবিরের বুকের কাছে খামচে ধরে। কবির ভ্রু কুঁচকে নেয়। তিন্নির হাতের নখ ছোট, কিন্তু যা আছে এতেই বেশ বিঁধে যায়। কবির কুচকানো ভ্রুজোড়া সোজা করে চোখে দুষ্টু হেসে বলে ওঠে, এক্ষুনি এই অবস্থা সম্পূর্ণ সব হলে আমাকে সামলাবে কি করে? তিনি লজ্জায় আরো এক দফা গুটিয়ে গেল। নিজের লজ্জারাঙা মুখ লুকায় কবিরের বুকে। কবির ততক্ষণে সারার রুমের সাথে লাগানো ছোট্ট ব্যালকনিটা এসে পড়ে। মেঝেতে থাকা কার্পেটের উপর নিজে বসে তিন্নিকেও নিজের কোলে বসায়। তিন্নির জামার উপর দিয়ে নিজের 2 হাত শক্ত করে চেপে ধরে। তিন্নি হালকা কেঁপে উঠল। কবির তিন্নির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, রাত শেষ হয়ে যাবে, আর এই শেষ রাতে আমরা চন্দ্রবিলাস করব। কথা শেষ করে কবির তিন্নির কানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। অতঃপর দুজনেই দূর আকাশে জলজল করতে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থাকে। মাইশা ফোনে কথা বলছে আয়ানের সঙ্গে। সারাকেও পরীক্ষার পর ফোন দেওয়া হয়েছে, সে ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত রাহানের আইডিতে একটু আগেই নিজের আগের প্রোফাইলটা চেঞ্জ করেছে রায়ান। সেখানে অনেকগুলো রিয়েক্ট আর শখানেক কমেন্টও, এর মধ্যে বেশিরভাগ মেয়ে। সারা এসব দেখে ভীষণ কষ্ট হচ্ছে।
ওনার ছবিতে কেন এত মেয়ে কমেন্ট করবে? সারাও একটা আইডি খুলেছে নিজের নাম না অন্য নাম দিয়ে, আর সেটা দিয়ে রাহানকে ফলো দিয়ে রেখেছে। রাহান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সারার এসব ভাবতে গিয়েও কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে বুঝতেই পারেনি। চোখের পানিটা মুছেই ফোনের ডাটাটা অফ করার জন্য ডাটা অপশন অফ করতে গিয়ে টুম করে একটা মেসেজ এলো। সারা ডাটা অফ না করে মেসেজটা চেক করে ওর চোখ কপালে। রাহানের আইডি থেকে মেসেজ এসেছে, খাবার শেষ, প্রিয়তা এঁটো থালা নিয়ে সেন্টার টেবিলে রেখে দেয়। এত রাতে আর নিচে যাবে না, অতপর হাত ধুয়ে আসে। সাদনান সোফায় বসে তখন ল্যাপটপ কোলে কিছু করছে। প্রিয়তা ওড়না পাশে রাখে বিছানা গুছাতে লাগলো। আর প্রিয়তার লম্বা মোটা চুলের বেনুনিটা তখন এদিক সেদিক কাজের সাথে সাথে দোল খেয়ে যাচ্ছে। সাদনান কাজ ফেলে সেদিকেই তাকিয়ে থাকে। আসুন শুয়ে পড়ুন, বাকি সব কাজ কাল করতে পারবেন। সাদনানের ঘোর কাটে, ল্যাপটপ সোফায় রেখে আলগোছে উঠে আসে, পেছন থেকে জড়িয়ে ধরে বউকে। প্রিয়তা অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল, তবে নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল, ক্লান্ত আমি, শুয়ে পড়ুন। সাদনান শুনে না। প্রিয়তার উন্মুক্ত পেটে নিজের হাত চেপে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, আমার সব ক্লান্তি তোমার এই মুখ দেখলে দূর হয়ে যায়। তোমার এই ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ আমাকে হাজার অশান্তির মাঝে শান্তি দেয়। আমার মনে হাজার উথাল পাতাল শান্ত করে দিতে তোমার এই মিষ্টি কণ্ঠ যথেষ্ট আমার জান। 2 মিনিটের মধ্যে ছাদে এসো। মেসেজটা পড়ে সারা আরো এক দফা অবাক হলো। মানে এটা কিভাবে সম্ভব? এই আইডির কথা একমাত্র মাইশা জানে, আর কেউ না। কারণ আইডিটা মাইশা নিজেই খুলে দিয়েছে। সেখানে রাহানের এমন কথা স্পষ্ট যে রাহান সারার আইডি এটা জানে। তাহলে কি রায়হান ভাই জেনে গিয়েছে? কিন্তু কিভাবে? মাইশা আপু, কি হলো, আসছো না কেন? সারার ভাবনার মাঝে আবারও টুম করে মেসেজের শব্দ হলো। সারা শোয়া থেকে উঠে বসলো। মাইশা পাশেই সোফায় বসে আয়নের সাথে কথা বলছে। সারা পা টিপে টিপে রুম হতে বেরিয়ে যেতে নিলেই মাইশা পেছন থেকে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছিস? সারা হালকা চমকালো, তবে নিজেকে সামলে মনে মনে একটা মিথ্যা সাজিয়ে আমতা আমতা করে জানালো, আপু পানি খেতে যাচ্ছি। মাইশা পাশেই সেন্টার টেবিলের তাকালো, সত্যি জগে পানি নেই। তাড়াতাড়ি আসবি, যা। মাইশার অনুমতি পেয়ে তৎক্ষণাৎ সারা মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে রুম হতে বেরিয়ে এলো। রুম থেকে বেরিয়ে লম্বা একটা শ্বাস টানে সারা। ভাগ্য ভালো জগে আজ পানি রাখেনি। সারা চারদিকে একবার চোখ বুলিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। ছাদে আসতেই দেখা মিলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা অভয়বে রেলিংয়ের উপর এক পা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সারা আলগোছে এগিয়ে এলো, কেশে রাহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। রাহান ফিরল চাঁদের আবছা আলোয় চকচক করতে থাকা সারার দিকে। হ্যাঁ, চকচকই তো করছে। এই যে রাহানের নিকট ভীষণ মায়াবী লাগছে। রাহান এগিয়ে এলো, সারার ছোট হাতটা নিজের দানবীয় হাতটার মাঝে মুঠোয় পড়ে নিয়ে সামনে এগিয়ে গেল। চাঁদটা থালার মতো আকার। রাহান চাঁদটার দিকেই তাকিয়ে রইল, বলল, আমার জীবনেও একটা ব্যক্তিগত চাঁদ আছে। সারার বুকের ভেতর ধক করে উঠল। কে আছে রাহান ভাইয়ের জীবনে? তবে কি আমি আসার আগে ওনার জীবনে অন্য কেউ এসে পড়েছে? কথাটা ভাবতেই সারা চোখ চিকচিক করে উঠল, বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। বুকে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। আচ্ছা, এটা জানাতেই কি আজ রাহান ভাই তাকে এখানে ডেকেছে? কিছু বলবেন? মিনমিন করে জিজ্ঞেস করে সারা। অকারণেই কেন যেন কান্না পাচ্ছে। রাহান সারার দিকে তাকালো, সম্পূর্ণ সারার দিকে ফিরে ওর মুখটা রাহান ওর নিজের দু হাতের আঁচলে নিল। সারা তৎক্ষণাৎ কেঁপে উঠল, চোখে টলমল পানি স্পষ্ট। রাহান সহসা হাসলো। এই মেয়ে নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। রাহান সারা চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে শুধালো, আমার চাঁদের চোখে পানি একদম শোভনীয় নয়। মানে? সারা ঝটপট রাহানের হাত গালের উপর থেকে সরালো চেষ্টা করতে করতে থমথমে কণ্ঠে প্রশ্ন করে। রাহান ছেড়ে দিল সারাকে। সারা সামান্য পিছিয়ে গেল। রাহান নিজের পরিহিত প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে
সোজা হয়ে দাঁড়ালো। রাত অনেক হয়েছে, রুমে যাও। আরও একটা কথা আছে, আমার মনে শুধু দুইজন নারী আছে, একজন আমার মা, দ্বিতীয়জন আর নাই বললাম। তবে এইটুকু জেনে রাখো, আমার চোখ সেই নারী ছাড়া আর এই চোখ দেখে না। সারা স্তব্ধ, কি বলবে বুঝতে পারছে না, ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। আর হ্যাঁ, কাল রুম থেকে বেশি বেরোবে না। কেন? রাহানের কথা শুনে সারা ভ্রু কুঁচকে প্রশ্ন করে। রাহান চরম বিরক্ত হলো। এই মেয়ে সাইজে ছোট হলে কি হবে, মনে কৌতূহলে ভরা, শুধু প্রশ্ন করবেই করবে, পেঁচাবে। বলেছে যখন নিশ্চয়ই কারণ তো আছেই। তবে বিরক্তি প্রকাশ না করে বলল, আগে এটা চেয়ারম্যানের বাড়ি ছিল, বাট এখন এটা এমপির বাড়ি। তাতে কি হয়েছে? সারা আগের মতো আর নার্ভাস না, কি সুন্দর অবলীলায় প্রশ্ন করেই যাচ্ছে একের পর এক। রাহান হাসলো আবারও। বাচ্চা একটা মেয়ে, কিন্তু কি সুন্দর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। সেটা না হয় কালকে সকালে দেখে নিবে। সারা বুঝতে পারে না আরো কিছু জিজ্ঞেস করবে, তার আগেই রাহান গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলল, আমি যেতে বলছি। ব্যাস, এটাই যথেষ্ট সারার জন্য। মুখ আধার দেখা মিলে, ভালো করে কথাও বলেন তার সাথে, সব সময় তারা কথা বলে। সারা অভিমান হলো, নিজে ডেকে আনলো আর এখন কেমন করছে, কথা বলবে না এই লোকটার সাথে। সারা ছাদের দরজা দিকে পা বাড়াতেই রাহান পেছন থেকে ওর হাত টেনে ধরে। সারা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রাহান মিহি কণ্ঠে বলে ওঠে, অভিমান করো না মেয়ে, বুকে তীব্র যন্ত্রণা হবে, তবে হয়তো সারা রাত ছটফট করতে করতে কেটে যাবে। সারা অবুঝ চোখে তাকিয়ে রইল রাহানের দিকে। রাহান হাত ছেড়ে দিল, দুপা এগিয়ে এলো, ঠিক সারার বরাবর দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আমার রোজ ঘুমের ওষুধের প্রয়োজন হয়, যখন বাড়িতে থাকি তখন ভীষণ কষ্ট হয়, তাই ভাবছি পুরো ফার্মেসিটা আমার বাসায় নিয়ে যাব। তারা এবার হাসলো। সারা কিছু আন্দাজ করতে পারছে হয়তো, তাই তো নিজেও রাহানের মতো ফিস ফিস করে বলল, আপনি ব্যবস্থা করুন, ফার্মেসি আপনার বাড়ি যেতে আগ্রহী। কথাটা শেষ করে সারা আর এক মুহূর্ত দাঁড়ায় না, চটজলদি পা চালিয়ে নিচে চলে গেল। রাহান সেদিকে তাকিয়ে নিজের বাম হাত দ্বারা মাথার পেছনের চুল খামচে ধরে মুচকি হেসে বিড়বিড় করে বলল, ভালোবাসার প্রথম প্রণয় হলো, তবে সাদনান সকালে ঘুম থেকে উঠে বউকে পাশে পায় না, চোখ তার ভীষণ জ্বলছে। কয়টা বাজে তখন? সকাল 8টার বেশি হবে। কতক্ষণ ঘুমালো? এই তো হবে হয়তো ঘন্টা 2। ঘুমিয়েছ তো একদম শেষ রাতে। ভালোবাসার মুহূর্ত শেষ করে শাওয়ার নিয়ে ঘুমাতে ঘুমাতে রাত তো প্রায় শেষ হলো। ঘুমিয়েছিল তো বউকে বুকে নিয়ে, তবে উঠে গেল কখন আর সে টেরও পেল না। সাদনান উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মিনিট 10 পর বেরিয়ে এলো, কিন্তু বউ তার রুমে আসেনি। সাদনান টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। সাদনান বুঝতে পারে বউ তার আসেনি। বউ আসলে দরজায় নক করতো না, তাই গম্ভীর কণ্ঠে অনুমতি দেয় আসার জন্য। একজন বুয়া এসেছে, হাতে ধোয়া ওঠা কফির মগ। সেটা সেন্টার টেবিলে রেখে জানালো নিচে অনেক মানুষ এসেছে, তাকে ডাকছে সেখানে। তিনি কথা শেষ করে আবার চলে গেল। সাদনান কফিটা হাতে নিল, সেটা একবার চুমুক দিয়ে নাক মুখ কুচকে নিল। সাদনানের কাছে মনে হলো এটা কফি কম শরবত বেশি, তাই আর খেলো না, রেখে দিল সেখানে। অতঃপর নিজেকে পরিপাটি করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরোতেই দেখা মিলে রাহানের। রাহান সাদনানকে ডাকতেই আসছিল। রাহান সহ সাদনান দুজনেই টুকটাক কথা বলতে বলতে নিচে চলে আসে। সাদনান নিচে আসতেই ওর চোয়াল শক্ত হয়ে এলো। গেস্টদের নিচে একটা রুম আছে, সেখানে শুধু রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হলে সেখানেই হয়। আর তার ঠিক পাশের রুমটায় আম্বিয়া মির্জা থাকে। প্রিয়তা সেই রুম হতে বেরিয়ে আসছে, আর একটা ছেলে করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। প্রিয়তাকে দেখে ছেলেটা ফোন কানে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ছেলেটা মোটামুটি মির্জা বাড়ির সদস্য নিয়ে অবগত, কিন্তু এটা কে হতে পারে বুঝতে পারছে না। ছেলেটার ভাবনার মাঝেই প্রিয়তা চলে গেল। ও না দেখেছে পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেকে, আর না দেখেছে করিডোরের ওপাশে থাকা সাদনান রাহানকে। ছেলেটা সাদনানকে দেখতে পেয়ে ফোনটা কেটে এগিয়ে আসে। রাহান বুঝতে পারে সাদনান রেগে গেছে, তাই ছেলেটা ওদের সামনে আসার আগে ফিস ফিস করে বলল,
ঝামেলা করিস না, এমনিতেই হাওয়া বেশি গরম, আর বিয়ের খবরটা পাঁচকান হলে সমস্যা হবে। সাদনান রাহানের কথা শুনে বাঁকা হাসল। রাহান বুঝতে পারে এই হাসির মানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু তার বন্ধুর মাথায় চলছে। ওদের কথার মাঝেই ছেলেটা এগিয়ে এলো মুচকি হেসে, হাতটা এগিয়ে দিয়ে বলল, আমি ওয়াসিফ দেওয়ানের ছেলে, ওয়াজিদ দেওয়ান। আমি দেশের বাইরে ছিলাম, কাল রাতে ফিরেছি। সাদনান মুচকি হেসে নিজের হাত এগিয়ে হাত মিলায়। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটা আবারও বলে ওঠে, এনিওয়ে, কংগ্রেচুলেশনস নাও এমপি মির্জা সাদনান শাহরিয়ার। সকাল থেকে বাড়িতে একের পর এক বড় বড় নেতা থেকে শুরু করে দলের সব ছেলেপেলেরা সবাই শুভেচ্ছা জানাতে আসছে। সাদনান সবার সাথে কম বেশ কথা বলে বাকি দায়িত্ব দাদা আর বাবার উপর দিয়ে রাহানার তার সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়েছে মিটিংয়ের উদ্দেশ্যে। আজকের দিনটাই শুধু হাতে আছে, কাল আবার অনেক কাজ, শপথ বাক্য পাঠ করতে যেতে হবে, অনেক কিছু করা বাকি এখনো। এমপি হওয়া তো আর চারটিখানি কথা নয়। জায়গায় না আসলে জায়গার কদর বোঝা যায় না, এটা হচ্ছে ঠিক তেমন। আগে আসতে পারার জন্য কষ্ট করতে হয়েছে, জনগণ তাকে ভরসা করে এই স্থানে বসিয়েছে। এখন সেই বিশ্বাস ভরসার ভালোবাসার দাম রাখার জন্য কষ্ট করতে হবে। শুনেছি বিপরীত দলের প্রাক্তন এমপি নাকি কাল রাতেই দেশ ছেড়েছে। না ছেড়ে উপায় আছে? জনগণ যা ক্ষেপে আছে, হয়তো আগে থেকে আন্দাজ করতে পেরেছিল হেরে যাবে, তাই তো আগে থেকেই পথ মেপে রেখেছিল। সাদনান এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে গেল। গায়ে সাফেদ পাঞ্জাবি জড়িয়ে আয়নায় দেখে নিল। চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে দামি ঘড়িটা হাতে বাঁধতে বাঁধতে দেখে নিল কটা বাজে। বেলা এখন 9:30 বেশি বাজে। সে নিচ থেকে নাস্তা করে আসার সময় বলে এসেছে প্রিয়তা যেন রুমে আসে, কিন্তু এই মেয়ের তো কোনো খবর নেই। তা অবশ্যই একটু আগে যা ঝাড়িঝুড়ি দিয়েছে, না আসাটাই গ্রহণযোগ্য। সাদনান বিছানা হতেই নিজের ফোনটা হাতে নিয়ে সেটা পাঞ্জাবির পকেটে পুরে নিল। সাদনানের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে ঠিক তখনই দরজা ঠেলে কেউ ভেতরে এলো। সাদনান বুঝতে পারে বউ তার রুমে এসেছে। প্রিয়তা সোজা এসে সাদনানের সোফায় ফেলে রাখা ভেজা টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে দিয়ে এলো। ফিরে রুমে আসার সাথে সাথে এই সাদনান প্রিয়তাকে নিজের কাছে টেনে নিল, আদরে স্পর্শ করে মাথায়, গলায়, মুখে। প্রিয়তা তখন দেখছে সাদনানকে। এই লোকটা আধ ঘন্টা আগেও কতটা রাশভারী কণ্ঠে তাকে শাসালো। একটু তো শুনতেও পারতো তার কথা, না শুনেই তো নিজের মতো করে মন্তব্য করে দিয়েছে। সে কি ইচ্ছে করে নিচে গিয়েছে? দাদি তো তাকে ডেকেছিল, ওনার নাকি সকাল সকাল পায়ে ব্যথা করছিল। কাজের লোক সবাই কাজে ছিল বলেই তাকে দিয়ে পা মালিশ করাতে হলো। সাবধানে থাকবে। সাদনান প্রিয়তার ললাটে ওষ্ঠ ছুঁয়ে বলে ওঠে। প্রিয়তা অভিমান হলেও তা প্রকাশ করে না, মিনমিন করে জিজ্ঞেস করে, কখন ফিরবেন? তাড়াতাড়ি আসার চেষ্টা করব, তবে কখন ফিরতে পারবো সময় বলতে পারছি না। সাদনান প্রিয়তার পেট হতে কুর্তি সরিয়ে নিজের হাত দুটো চেপে ধরে শক্ত করে সেখানে। প্রিয়তার সারা শরীর শিরশির করে উঠল। নিজেকে সামলাতে সাদনানের পাঞ্জাবি বুকের কাছের অংশ খামচে ধরে চোখ বন্ধ করে নেয়। সাদনান সহসা হাসলো, সেই হাসি ঠোঁটে রেখেই বলল, সময় থাকলে অবশ্যই সুযোগটা কাজে লাগাতাম, এখন বেঁচে গেলে। সাদনান ছেড়ে দিল প্রিয়তাকে। প্রিয়তাও সরে দাঁড়ায়। সাদনান প্রিয়তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবার নিচের দিকে আলগোছে কুচকানো পাঞ্জাবিটা ঠিকঠাক করে গম্ভীর মুখ করে বেরিয়ে গেল। তিন্নি মির্জাবাড়ি থেকে এসেই রান্নাঘরে চলে গেল। আর কবির ফ্রেশ হতে। সব প্রতিষ্ঠান বন্ধ এই নির্বাচনের জন্য, অবশ্য কাল থেকে আবার খোলা। কালাম খান অফিসে চলে গিয়েছে মির্জাবাড়ি থেকেই। নিজের কোম্পানি, সেখানে এসব নির্বাচন নিয়ে থাকলে তো আর হবে না। এখন বাড়িতে 2 জন কাজের বুয়া আছে, যারা এখন তিন্নিকে রান্নার কাজে সাহায্য করছে। তিন্নি এ বাড়িতে এসেছে পরে রান্নাটা নিজেই করে। অবশ্যই এটা কবিরের আবদার। তার 27 বছর বয়স ধরে কাজের লোকের রান্না খেতে খেতে সে অতিষ্ঠ। যদিও মাঝে মধ্যে 2 বাপ ছেলে মিলে ছুটির দিনে নিজেরা রান্না করত, তবু কেমন একটা খালি খালি লাগতো, তৃপ্তি হতো না। তিনি তরকারিগুলো রান্না করে ভাত বসিয়ে কাজের লোককে বলে শাওয়ার নিতে চলে গেল। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কাল সকালে এই বাড়ি থেকে শাওয়ার নিয়ে ও বাড়ি গিয়েছে, আর এখন দুপুর হতে চললো। তবু কাজ একেবারে সব কমপ্লিট করেই যেত, কিন্তু এর মধ্যে কবির 4 বার এসে এই একটু সময়ের মধ্যে নিচে ঘুরঘুর করে গিয়েছে। তিনি দেখেও না দেখার মতো থেকেছে।
নিজের লজ্জা সরিয়ে তিন্নিকে ডাকতে পারেনি। তিন্নি খুব করে চাইছিল কবির তাকে ডাকুক, অধিকার নিয়ে বলুক। তিন্নি, এক্ষুনি রুমে এসো। কিন্তু কবির তো এসব কিছুই বলেনি, তাই তিনি ইচ্ছা করে রুমে যায়নি। তিনি রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়, বুঝতে পারছে না ভেতরে যাবে কিনা। যদি কবির ধমক দেয়, ইস কেন যে তখন এত সব অধিকার খুঁজতে গেল। ও তো জানে কবির ওর জন্যই নিচে আসছিল। 2 সেকেন্ডের মধ্যে ভেতরে এসো। হঠাৎ কবির রুম থেকে বলে ওঠে। তিনি চট করে রুমে ঢুকে গেল। কবির সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তিনি ভ্রু কুঁচকে নিল। উনি তো ফোনের দিকে তাকিয়ে আছে, তাহলে বুঝলেন কি করে যে আমি এসেছি? তুমি যেমন করে বুঝতে পারো। তিন্নির ভাবনার মাঝেই কবির কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। অতঃপর নাক মুখ কুঁচকে বলল, তাড়াতাড়ি শাওয়ার নিতে যাও। তিনি নিজেও গামের গন্ধ পাচ্ছে, তবে কবির এভাবে বলাতে একটু লজ্জা পেল। তাই কিছু না বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল। কবির হাসলো। এই মেয়ে তো কিছু না নিয়েই চলে গিয়েছে, সেটা কি খেয়াল করেছে? অবশ্য ভালোই হলো, এই ফাঁকে একটু মজা করা যাবে। কবির আয়েশ করে আবারও আগের স্থানে বসে গেল। নিশ্চিন্তে ফোনে স্ক্রল করতে লাগলো। তার ঠিক 7-8 মিনিটের মাথায় তিন্নির কণ্ঠ ভেসে এলো। আপনি একটু বাহিরে যান। কেন? কবির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। তিন্নির ভেজা চুল আর গলার কিছুটা অংশ অদৃশ্যমান। এতেই কবিরের হাড় ঢিপ ঢিপ শব্দ করতে লাগলো। কয়েক সেকেন্ডের জন্য থম মেরে দাঁড়িয়ে থাকে। অতঃপর আলগোছে এগিয়ে গেল ওয়ার্ড্রফের দিকে। সেখান থেকে একটা শাড়ি আর তার সাথে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। তিন্নি নিজের হাতটা কোনই পর্যন্ত বের করে কাপড় হাতে নিয়ে ভ্রু কুঁচকে নিল। কুর্তি দিন না, শাড়ি কেন? যা দিছি পরো, নয়তো যেভাবে আছো সেভাবে এসে নিজের পছন্দ মতো ড্রেস নাও। তবে হ্যাঁ, আমি রুম থেকে কোথাও যাচ্ছি না। তিন্নি অসহায় মুখ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। কবির মুচকি হেসে বিছানায় আছোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেল। কয়েকদিন পর পরীক্ষা, অনেক কাজ। কবির কাজ করছে এক মনে। এদিকে তিন্নি কোনোরকম শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এলো। ওয়াশরুমে কি শাড়ি পরা সম্ভব? মোটেও না। এমনিতেই হঠাৎ পরে, তার মধ্যে 12 হাত একটা শাড়ি চিকনাই শরীরটায় সামলাতে বেশ কসরত করতে হয়। তিন্নি শাড়িটা কোনোরকম ধরে মাথায় টাওয়াল পেঁচিয়ে কবিরের সামনে দাঁড়ালো। মিনমিন করে অনুরোধের স্বরে বলল, এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।